আমি তোকে খুন করে ফেলবো শুদ্ধ। শুদ্ধ ভাবলেই শার্টটা একটু উঁচিয়ে বলে, সেই গরম পড়ছে, চল এসিতে বসে মারামারি করি। ফায়েজ শুদ্ধকে ধাক্কা দিয়ে দ্রুত পায়ে শুদ্ধর গাড়ির দিকে যায়। শুদ্ধ পিছু ফিরে তাকালো না। ফারার সামনে দাঁড়িয়ে ফারার হাত ধরলে ফারা চোখ তুলে তাকায়। শুদ্ধর চোখে চোখ পড়ে। শুদ্ধ মলিন মুখে চেয়ে আছে ফারার দিকে, মৃদুস্বরে বলে, অনেক ভালোবাসি। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ দেখলো তা, তবে কিছু বলল না। দ্রুত পায়ে উল্টো ঘুরে তার গাড়ির দিকে এগোয়। ফারা কোনো কথা ছাড়াই শুদ্ধর পিছু পা মেলায়। ফায়েজ ইনায়াকে তার গাড়িতে বসিয়ে দিয়ে শুদ্ধর গাড়ির দিকে তাকালো। ফারাকে শুদ্ধর পিছু যেতে দেখে সেদিকে পা বাড়িয়ে গলা উঁচিয়ে বলে, ফারা, তুই শুদ্ধর সাথে যেতে চাস? ফারার পা থেমে যায়। শুদ্ধ ভ্রু কুচকে পিছু ফিরে তাকায় ফায়েজের দিকে, বিরক্তি কণ্ঠে বলে, ওর শ্বশুর বাড়ি ও যেতে চাইবে না তো তো শ্বশুর বাড়িতে পড়ে থাকবে? আমার বউ বহুত ভালো, তোর মতো ছ্যাঁচড়া নাকি? আমি তো বুঝেছি তুই আমার বউয়ের শ্বশুর বাড়ি যেতে চাইছিস ইনডিরেক্টলি, কিন্তু আপাতত বেয়াদ্দব ফায়েজের জায়গা আমার বাড়িতে নাই, যা দূর হ। ফায়েজ বিরক্ত চোখে তাকালো শুদ্ধর দিকে, এগিয়ে এসে বলল, ফারা, আমার গাড়িতে গিয়ে বস। ফারা নড়ল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শুদ্ধ রেখে বলে, আমার বউ তোর গাড়িতে বসবে কেন? তোর কি আমাকে ফকির মনে হয়? ফায়েজ রেগে বলে। চুপ করবি তুই? শুদ্ধ তার গাড়ির ডোর খুলে ফারার উদ্দেশ্যে বলে, আমার জান, আমার ফারা পাখি, উঠে বসো তো পাখি। আমি আর তুমি লং ড্রাইভে যাব, বাইরের মানুষের কথায় কান দিতে নেই, এরা ফালতু প্যাচাল পাড়তে অভ্যস্ত। ফায়েজ রেগে বলে। এই বেয়াদব, আমি ওর ভাই। শুদ্ধ ফারার দুহাত উল্টে পাল্টে চেক করে, এরপর ফায়েজের দুহাতও চেক করে হতাশ কণ্ঠে বলে, সরি রে বাইরের লোক, আমি তোদের কারো হাতে প্রমাণ পেলাম না। বিশ্বাস কর, একটা হাতের কোণায় ছোট্ট করেও যদি লেখা থাকতো তবেই তুই আজ আমার ফারা পাখিকে নিজের বোন রূপে পেয়ে যেতে। আহারে, তোর কত কষ্ট! বোনকে এতদিন বোন ভেবে এখন প্রমাণ না পেয়ে খুব কষ্ট হচ্ছে না রে? ডান হাত বাড়িয়ে ফায়েজের কাঁধে হাত দিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি তোকে পরে মালিশ করে দিব সোনা, চিন্তা করিস না। ফায়েজের মেজাজ গরম হয়। এর সিরিয়াস মোমেন্টে এসব হেয়ালিপনা এই জীবনে যাবে না। শুদ্ধ মিটিমিটি হাসছে। ফায়েজ ফারার দিকে তাকিয়ে রেগে বলে, তুই কি গাড়িতে গিয়ে বসবি? শুদ্ধ ফারাকে বলে, ফারা পাখি, তোমার শাশুড়ি তোমাকে খুব করে দেখতে চেয়েছে, যাবে না? ফারা শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ মৃদু হেসে ফারার দিকে চেয়ে আছে। ফারা মাথা নিচু করে তার ভাইয়ের উদ্দেশ্যে মিনমিন করে বলে, আমি শুদ্ধ ভাইয়ের সাথে যেতে চাই। ফারার কথায় ফায়েজের চেয়ে শুদ্ধ বেশি অবাক হয়। ফারা তো এমন নয়, তার আমি করলো না কেন, রাজি হলো না কেন? শুদ্ধর চোখে মুখে বিস্ময়। সে ভেবেছিল ফারাকে জোর করেই নিয়ে যাবে, আরও অনেক কসরত করতে হবে, সেখানে ফারা নিজেই যেতে চাইছে। শুদ্ধ ভারী অবাক হলো। ফায়েজ উল্টো ঘুরে যেতে যেতে বলে, ওকে আন্টির সাথে দেখা কর, আমি নিতে আসবো রাতেই, রাত 3টে বাজলেও নিতে আসবো। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো, দাঁত কিরমির করে বিড়বিড় করে, শালা ভিলেন, তোমার জন্য আমিও ওয়েট করব, মালিশ করতে হবে তো নাকি? শুদ্ধ ফারার দিকে চাইলে দেখলো ফারা তার দিকেই চেয়ে আছে। শুদ্ধকে তাকাতে দেখে মেয়েটা চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে যে গালে থাপ্পড় দিয়েছিল সেখানে আলতো হাত রেখে বলে, অনেক ব্যথা পেয়েছো পাখি? ফারা চোখ তুলল না, মাথা নিচু রেখে নীরবে চোখের পানি ফেলে। দুঃখ মিশ্রিত অশ্রু শুদ্ধর হাতে এসে ঠেকে। শুদ্ধর হাত কাঁপল কেন যেন, কিচ্ছু বলল না, মৃদু স্বরে বলে, গাড়িতে ওঠো পাখি। ফারা ধীরে ধীরে উঠে বসল। শুদ্ধ ফারার ব্যবহারে অবাক হয়। মেয়েটা এমন বাধ্য হয়ে গেল কেন? ভাবনা রেখে সেও ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। এরপর গাড়ি স্টার্ট দেয়। ফারা সিটে মাথা এলিয়ে চোখ বুঝল। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে একবার ফারার দিকে তাকায়, চোখে মুখে অসহায়ত্ব। ফায়েজ কিছু দূর ড্রাইভ করার পর একটা জায়গায় গাড়ি থামায়। ইনায়া নিচু স্বরে জিজ্ঞেস করে, আপনি সত্যি ফারহা আপুর জন্য পাত্র দেখছেন? ফায়েজ ভ্রু কুচকে তাকালো ইনায়ার দিকে, ভ্রু নাচিয়ে বলে, তোমার কি মনে হয়? ইনায়া বোকা চোখে চেয়ে থাকে ফায়েজের দিকে। সে কিভাবে জানবে এটা?
ফায়েজ গাড়ি থেকে বেরিয়ে ইনায়ার পাশের ডোর খুলে দিলে ইনায়া নিঃশব্দে বেরিয়ে আসে। ফায়েজ গাড়ি ডোর লাগিয়ে গম্ভীর গলায় বলে, ওকে টাইট দিয়েছি বুঝলে, তোমার ভাই যে লেভেলের বিচ্ছু, আমার এইটুকু টাইটে ওর জন্য কিছুই হবে না। এরপর ইনায়া হাত তার ডান হাতে আঁকড়ে নিয়ে বলে, এসব বাদ দাও লিটল কুইন, আমার সাথে এসো। ইনায়া পাশ ফিরে দেখলো অন্ধকার একটা জায়গা। মিনমিন করে বলে, ওদিকে কোথায় যাবেন? ফায়েজ কিছু দূর এগোয়। ইনায়াও ফায়েজের পাশে এগোয়। ফায়েজ গম্ভীর গলায় বলে, লিটল কুইন, একটা সত্যি কথা বলবে? আমি তোমাকে বিলিভ করি, বাট ওই ছেলেটা আমাদের ভেতরের খবর কি করে জানলো? আর তুমিও কেমন যেন। বাদ দিই, তুমি কি অন্য কাউকে লাইক করতে? লাস্ট কথাটা বলতে গেলে কণ্ঠ কাঁপল ফায়েজের। নিজেকে সামলে নিয়ে পিছু ফিরে তাকালে দেখলো ইনায়া কোনো দিকে যেন চেয়ে আছে। ফায়েজ দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালে দেখলো সামনে এক অন্ধকার ঝোপঝাড়ের মাঝে চেয়ে আছে। সে পিছু ফেরার আগে ইনায়া এক বিকট চিৎকার দেয়। ফায়েজ দ্রুত ইনায়ার দিকে তাকায়। ইনায়া হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়ে। ফায়েজ হতভম্ব। দ্রুত ইনায়ার সামনে হাঁটু মুড়ে বসে বিচলিত কণ্ঠে বলে, লিটল কুইন, কি হয়েছে তোমার? লিটল কুইন। ইনায়া দুহাতে মুখ ছিপে কেঁদে কেঁদে বলে, আমায় ছেড়ে দাও প্লিজ, আমি বাড়ি যাব, আমায় ছেড়ে দাও। ফায়েজ দ্রুত ইনায়াকে কোলে তুলে নিল। গাড়ির দিকে গিয়ে গাড়িতে বসিয়ে দেয় ইনায়াকে। কিছু সময় পর ইনায়ার কান্নার তোড় কমে আসে। ফায়েজ পানি খাইয়ে দেয় ইনায়াকে। ইনায়া থেকে থেকে কেঁপে উঠছে। ফায়েজ সিটে বসে ইনায়াকে তার কোলে নিয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। মৃদু স্বরে বলে, লিটল কুইন, কি হয়েছে তোমার? ইনায়া দুহাতে ফায়েজের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। ফায়েজ বিচলিত হয়। মৃদু স্বরে বলে, ভয় পেয়েছো লিটল কুইন? ইনায়া ফোপাতে ফোপাতে ছোট করে বলে, কি দেখে ভয় পেয়েছো? ইনায়া কিছু বলে না। বেশ অনেক সময় পেরিয়ে গেলেও ইনায়াকে চুপ থাকতে দেখে ফায়েজ এড়িয়ে গেল ব্যাপারটা। আবারও বলে, সরি, তোমাকে ভুল বুঝেছি মেবি, বাট কাউকে লাইক করলেও তোমাকে কিছু বলবো না। যাকে লাইক করো তাকে সুন্দর সুন্দর ট্রিটমেন্ট দিব, তুমি ভয় পেও না। ইনায়া ফায়েজকে ছেড়ে মাথা নিচু করে মিনমিন করে বলে, আমার কাউকেই পছন্দ ছিল না। ফায়েজ মিটিমিটি হেসে মৃদু স্বরে বলে, তাহলে আমাকে পছন্দ ছিল? ইনায়া মাথা উপর নিচ করে সম্মতি দেয়। ফায়েজের হাসি দীর্ঘ হয়। দুহাতে ইনায়াকে জড়িয়ে ধরে। বলে, এটা তো জানি, ভাবলাম ক্রাশ ফ্রাশ আছে কিনা, তবুও সরি লিটল কুইন। ইনায়া মাথা নিচু করেই উত্তর করে, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, সরি কেন বলছেন? আমি সরি। ফায়েজ ইনায়াকে জড়িয়ে ধরে। মৃদু স্বরে বলে, ইটস ওকে, নো প্রবলেম লিটল কুইন। শুদ্ধ এক জায়গায় গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমেছে। ফারা বোধহয় ঘুমিয়ে গিয়েছে। শুদ্ধ মিনিট 5 পরে হাতে একটা প্যাকেট নাপা সাথে 2টি পানির বোতল নিয়ে আসে। গাড়িতে উঠে বসে গাড়ির ড্যাশবোর্ডের উপর হাতের সবগুলো রেখে দিল। এরপর ফারার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। ঘুমোতা ফারার মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। শুদ্ধ এগিয়ে গিয়ে ডান হাত আলতো করে ফারার গালে রেখে মৃদু স্বরে ডাকে, ফারা পাখি। বেশ কয়েকবার ডাকলে ফারা পিট করে চোখ মেলে তাকায়। শুদ্ধকে তার মুখের সামনে দেখে একটু নড়ে চড়ে ওঠে। শুদ্ধ ফারার চোখের দিকে চেয়ে মৃদু হেসে বলে, ভালোবাসি ফারা পাখি। ফারা কিছু বলল না, চুপচাপ শুধু চেয়ে রইল শুদ্ধর দিকে। শুদ্ধ তার জায়গায় বসে ডান হাতের শার্টের হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে নিল। জানলা দিয়ে হাত ধুয়ে প্যাকেটটা হাতে নিয়ে মুখ খুলল। ফারা শুদ্ধর দিকে চেয়ে আছে। প্যাকেটের মুখ খুললে দেখল সেখানে মোরগ পোলাও। এটা তার খুব পছন্দের। ভাবনার মাঝে শুদ্ধ ফারার দিকে খাবার এগিয়ে দেয়। ফারা হ্যাবলার মতো শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ ভ্রুকুচকে বলে, নাও। ফারা চুপচাপ শুদ্ধর হাত থেকে খাবার নিল। শুদ্ধ প্রশান্তিময় হাসল। বেশ কিছু সময় নিয়ে শুদ্ধ ফারাকে পুরোটা খাইয়ে দেয়। কখন যে সব খেয়ে নিয়েছে শুদ্ধকে দেখতে দেখতে সে খেয়ালই নেই মেয়েটার। শুদ্ধ পানি এগিয়ে দিলে ফারা প্যাকেট ফাঁকা দেখে বলে, তুমি খেয়েছো? শুদ্ধ হাত ধুয়ে নিল। এরপর ওষুধের প্যাকেট থেকে ওষুধ ছিঁড়ে ফারার দিকে এগিয়ে দিয়ে হেসে বলে, আমার ফারা সুস্থ হলে তার হাতে খাবো। ফারা বিনা বাক্যে শুদ্ধর হাত থেকে নিয়ে ওষুধটা খেয়ে নেয়। শুদ্ধর ফোনে কল আসে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে কল রিসিভ করে। কানে ফোন নিয়ে বলে, আর 5 মিনিট। বলে কল কেটে গাড়ি স্টার্ট দেয়। 5 মিনিটের মাথায় শুদ্ধ এক জায়গায় গাড়ি থামায়।
এরপর গাড়ি থেকে বেরিয়ে ফারার পাশের ডোর খুলে দিয়ে মৃদু স্বরে বলে। এসো। ফারা প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ একটুখানি ঝুঁকে মৃদু স্বরে বলে, এসো ফারা পাখি। ফারা মাথা নিচু করে গাড়ি থেকে বেরোলে সামনে অন্তরা, নাছিম সহ আরও দুজন অপরিচিত ছেলেকে দেখে ভ্রু কুচকে তাকায়। অন্তরা এগিয়ে এসে ফারাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? ফারা মৃদু স্বরে উত্তর করে, ভালো। কিন্তু এরা সবাই এখানে কেন বুঝল না। শুদ্ধ ফারার হাত তার হাতের মুঠোয় নিয়ে সামনে এগোয়, পাশাপাশি সবাই এগোয়। ফারা জায়গাটা চিনল না। শুদ্ধকে কিছু বলতে চাইলে তার আগেই চোখের সামনে বড় করে কাজী অফিস লেখা চোখে পড়ে। ফারার পা থেমে যায়। শুদ্ধ পিছু ফিরে ভ্রু কুচকে তাকায় ফারার দিকে। ফারার দৃষ্টি অনুসরণ করে বুঝল ফারার মনোভাব। এক পা এগিয়ে এসে ফারার সামনে দাঁড়ালে ফারা বিস্ময় দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ দুহাতের আঁচলায় ফারার মুখটা আগলে নিয়ে মৃদু স্বরে বলে, আমার বউ হবে ফারা পাখি? ফারা নীরব চোখে চেয়ে থাকে শুদ্ধর দিকে। শুদ্ধ আবদার সুরে বলে, হবে না? ফারা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে। কাউকে না জানিয়ে এভাবে? শুদ্ধ ফারার কথার মাঝে বলে ওঠে, নেক্সট ডে মাকে মামাকে তোমাদের বাসায় পাঠাবো। এখন তোমাকে বউ বানাবো, এসো। ফারা কি বলবে বুঝল না। নাছিম এগিয়ে এসে বলে, কিরে ভাই, আর কত টাইম লাগাবি? রাত বিরাতে তোর জন্য আমাদের অনেক ধকল গিয়েছে, বহুত কষ্টে কাজে পাইছি, এবার দয়া করে আয়। শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে। যা তো, ডিস্টার্ব করিস না। অন্তরা এগিয়ে এসে বলে, আমি বললামই কালকে আন্টি আঙ্কেল কাজে নিয়ে যাবে না হয়, কিন্তু না, ওর আজকেই বিয়ে করা লাগবে। এই আতপাগলের বউ হবি নাকি? সুস্থ কারো বউ হবি ফারা, এখনো টাইম আছে, বলে ফেল। শুদ্ধ কটমট দৃষ্টিতে তাকায় অন্তরার দিকে, রেগে বলে, তোদের জন্যই আজকে আমি ফারাকে আমার বউ বানাবো। আমার বউকে নিয়ে তোরা টানাটানি করিস কেন? মেজাজ খারাপ লাগে। তাছাড়া আমার খুব ভালোই জানা আছে, 1 সপ্তাহ লাগায় বিয়ে করাবে। এমনিতেই ফায়েজের বাচ্চা ভিলেনে স্টার্ট করছে, ওর খবর তো আমি পরে করছি। কথাগুলো বলে ফারার দিকে চেয়ে বলে, ফারা পাখি প্লিজ, তোর আমি করো না, অমত করো না। এসো তো এসো, আগে বিয়ে তারপর কথা। কথাটা বলে ফারার হাত ধরে টেনে নিয়েছে। ফারা মাথা নিচু করে শুদ্ধর পাশে হাঁটে, চোখ জোড়ায় পানি ছিকছিক করছে। ভেতরে গিয়ে শুদ্ধ একটা চেয়ারে বসলো, পাশের চেয়ারে ফারা। শুদ্ধ হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে বলে, মাথার ওপর যে বিয়ের ওড়না থাকে ওটা কোথায় পাবো? শুদ্ধর কথায় নাছিম, অন্তরা সহ আরো দুজন ফ্রেন্ড ভস্য করে দেয়া চোখে শুদ্ধর দিকে চাইল। রাত 12টা বাজতে চলল। কত কষ্ট করে এক কাজই জোগাড় করেছে, আর এই বেয়াদব এখন তামাশা করবে। শুদ্ধ সবার দৃষ্টি দেখে মেকি হেসে বলে, জানি বরদের একটু আড্ডু সুন্দর লাগে, তোদের চোখ ঠিক কর। আমার বউ থাকতে তোরা এভাবে আমার বউয়ের হক নষ্ট করতে পারিস না। কথাটা বলে শুদ্ধ তার পরনের সাদা শার্টের বোতাম খুলতে লাগলো। সবাই শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ তার পরনের শার্ট খুলে ফারার মাথার উপর দিয়ে দেয়, এরপর বলে, এটাই বেশি সুন্দর লাগছে। এরপর ফারার পাশে বসে কাজী সাহেবের উদ্দেশ্যে বলে, নিয়ে নেওয়া শুরু করুন। ফারার চোখ ভেজা। শুদ্ধর কাণ্ডে অবাক না হয়ে পারল না। সকলে অদ্ভুত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। নাছিম, অন্তরা সহ তাদের দুজন ফ্রেন্ড শব্দ করে হেসে দিয়েছে। কাজী সাহেবও মিটিমিটি হাসছে। ফারা লজ্জা পায়, কান্নামাখা চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ সবার দিকে তাকিয়ে বলে, কি হলো? নাছিম হাসি থামিয়ে বলে, বইয়ের মাথার উপর কিছু একটা দিতে গিয়ে তুই শার্টলেস হয়ে গেলি, তোর বইয়ের মাথায় তো হিজাব আছেই। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, তোরা বুঝলি না, ফারাকে সুন্দর লাগছে। ওর মাথার উপর সাদা কিছু থাক, আমার গায়ে সাদা সেন্ডো গেঞ্জি আছে, এখন বরবউ লাগবে। শুদ্ধর লজিক শুনে সব মুখ টিপে হাসছে। নাছিম শুদ্ধদের সামনে গিয়ে ফটাফট কয়েকটা পিক তুলে নিল, না হেসেও পারছে না। হাত দিয়ে দেখিয়ে বলল, সেই লাগছে আমার শুদ্ধ বাবুকে। গায়ে স্যান্ডো গেঞ্জি, হাতে দামি ঘড়ি, পায়ে জুতো, ব্ল্যাক প্যান্টটাও দারুণ, স্যান্ডো গেঞ্জিটা একটু বেশি দারুণ। নাছিমের কথায় সবাই হাসছে। শুদ্ধ পাত্তা দিল না, তার যেভাবে ইচ্ছে সেভাবে বিয়ে করবে। বিরক্ত কণ্ঠে বলে, তো আমি কি পাতলু নাকি যে আমাকে শার্ট ছাড়া আবার লাগবে? পাশ ফিরে ফারার দিকে তাকালে দেখলো ফারা তার দিকে অদ্ভুত চোখে চেয়ে আছে।
শুদ্ধ চোখ ছোট ছোট করে তার সেন্ডো গেঞ্জি টেনে বলে। তুমি বললে এটাও খুলে ফেলবা? ফারা চোখ সরিয়ে নেয়। শুদ্ধ ভ্রু কুচকে বলে। কান্না অফ করো ফারা, বিয়ে করছি, কিডন্যাপ নয়। ফারা মাথা নিচু করে রইল, কিছু বলল না। প্রথমে রেজিস্ট্রি পেপারে সাইন করে শুদ্ধ, এরপর ফারার দিকে এগিয়ে দিলে ফারা ছলো ছলো দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ আবদারের সুরে বলে। সরি, আর মারবো না, প্লিজ আমার বউ হয়ে যাও। ফারা চোখ সরিয়ে সাইন করার জায়গাটাই তাকায়। চোখ থেকে আবারও অশ্রু গড়িয়ে পড়ে। কাজী ফারাকে দেখে সবার দিকে চেয়েই বলে। মেয়ে সেই থেকে কাঁদছে তো কাঁদছেই। তোমরা কি মেয়েকে তুলে এনেছো, জোর করে বিয়ে করতে এনেছো? এরকম হলে আমি বিয়ে পড়াবো না। শুদ্ধ রেগে তাকায় কাজীর দিকে, টেবিলের উপর একটা থাপ্পড় মেরে রেগে বলে। কাজের মতো থাকবেন, নয়তো আমি পাজি হয়ে আপনার জন্য এখন পিস্তল কিনতে বেরোবো। কথাটা বলে হাত ঘড়িতে একবার সময় দেখল, অতঃপর ভদ্রলোকটির দিকে চেয়ে বলে। 12টা বাজতে আর 8 মিনিট। যদি 12টা বেজেছে আমার বিয়ে পড়াতে, তাহলে আপনার ছেলে মেয়ের কপাল পুড়ল বলে। 12টার আগে বিয়ে পড়ানো শেষ করতে পারলে আপনার কপাল খুললো বলে। আপনি কি নিজের মাথার খুলি উড়াবেন নাকি আমার বিয়ে পড়াবেন? শুদ্ধর ফ্রেন্ডরা সব মুখ চেপে হাসছে। কাজী সাহেব একটু ভয় পেল। শুদ্ধ কথাগুলো একদম সিরিয়াসভাবে বলেছে। কাজী মেকি হেসে বলে। হ্যাঁ 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 পড়াচ্ছি বাবা। অতঃপর ফারার দিকে তাকিয়ে বলে। দ্রুত সাইন করে দাও তোমা। ফারা কলম হাতে নিয়ে বসে আছে। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ফারার হাতের দিকে। প্রায় 2 মিনিট অপেক্ষা করলো। ফারাকে একইভাবে বসে থাকতে দেখে মেজাজ খারাপ হলো। এর ভাই তাকে জ্বালায়, আবার এর তেরা মেয়ে এই জনমে তো ছুটবেই না। রেগে ধমকে বলে। এই মেয়ে এখানে তোমাকে তামাশা করাতে এনেছে, সাইন করো। আর 1 মিনিট লেট করলে তোমার হাতের আঙুলি রাখবো না, বিয়াদব মেয়ে একটা। শুদ্ধর ধমকে ফারা কেঁপে ওঠে, আবারও চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ডান হাতে ফারার গাল চেপে তার দিকে ফেরায়, দাঁতে দাঁত চেপে বলে। তুমি কি মার খেতে চাইছো ফারা পাখি? তুমি চাইলে অবশ্যই আমি মারব, কিন্তু সেটা 12টার পর। এখন সাইনটা করো চুপচাপ। কাজী সাহেব চোখ বড় বড় করে তাকায় শুদ্ধর দিকে। অন্তরা এগিয়ে এসে জোর করে শুদ্ধর হাত ছাড়িয়ে ফারাকে তার পেটের সাথে জড়িয়ে ধরে। রেগে বলে। তোর প্রবলেম কি শুদ্ধ? ভালোভাবে কথা বলতে পারিস না ওর সাথে? দুটো ভাই একই নায়ের মাঝি, একজন রকেট তো আরেকজন প্লেন। শুদ্ধ রেগে বলে। বাইরে ওকে কি সুন্দর করে রাজি হতে বললাম বলতো, এখানে এসে আবার তোত্তেরামি করছে। ওকে সাইন করতে বল, নয়তো আরেকটা গালে মার খাবে ও এখন। অন্তরা ফারার মুখে হাত বুলিয়ে বলে। সাইন করে দে বোন, দেখছিস তো শুদ্ধ কেমন রেগে যাচ্ছে। ফারা আর চোখে শুদ্ধর দিকে তাকালে শুদ্ধর চোখে চোখ পড়লে শুদ্ধ ছড়ে আরেকবার ধমকে বলে। সাইন কর। ফারা আবারও কেঁপে ওঠে। নাচিম শুদ্ধর পিঠে একটা চাপড় মেরে বলে। মাথা এত গরম হয় কেন? ঠান্ডা কর। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে বলে। ও আমার বউ না হওয়া পর্যন্ত মাথা ঠান্ডা হচ্ছে না, ওকে সাইন করতে বল। নাচিম ফারার পেছনে দাঁড়িয়ে বলে। ফারা, তোমাদের রেজিস্ট্রির ব্যাপারে কাউকে বলবো না, বলার প্রয়োজন নেই। কারণ আগামীকাল শুদ্ধর বাসা থেকে তোমাদের বাড়িতে যাবে বিয়ের কথা পাকা করতে। কিন্তু তোমার ফিউচার বরের কথা সে আজ রাত পার করবে না তোমাকে বউ না বানিয়ে। তোমাকে তার নামে দলিল করে তবেই ঘুমাবে, বুঝেছো তো? এটার জন্য কোনো ঝামেলাই হবে না। সাইন করে নাও। ফারা নাচিমের কথাগুলো মন দিয়ে শুনল, বাঁ হাতে চোখের পানি মুছে নেয়, এরপর কাপা হাতে সাইন করে দেয়। শুদ্ধ কাজীর দিকে তাকিয়ে বলে। বিয়ে পড়ান। কাজী শুদ্ধর দিকে কেমন করে তাকিয়ে আছে। শুদ্ধ কাজীকে চুপ দেখে রেগে বলে। আপনার কি খুলি উড়ানোর শখ জেগেছে? 5 মিনিট ওয়েট করুন। কথাটা বলে উঠে দাঁড়ালে কাজী দ্রুত কিছু পড়া শুরু করে। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে হেসে আবারও চেয়ারে বসে পড়ে। ইসলামিকভাবে বিয়ে পড়ানো হয়ে গেলে শুদ্ধ ফারার হাত ধরে বাইরে বেরিয়ে আসে। ফারার মাথার উপর থেকে শার্টটা নিয়ে ফারার সামনে দাঁড়িয়ে শার্ট পরতে থাকে। অন্তরা এগিয়ে এসে শুদ্ধর উদ্দেশ্যে বলে। আমার বোনকে আর যদি মেরেছিস, বকেছিস, তোর খবর আছে বলে দিলাম। শুদ্ধ শার্টের বোতাম লাগাতে লাগাতে ফারার নত মুখপানে চেয়ে মৃদু হেসে বলে। কোনোটাই করব না, আদর করব শুধু। অন্তরা মুখ বাঁকিয়ে যেতে যেতে বলে। দেখি মারিস কিনা। আর একদিন শুনে আমি ফারহার বাবার কাছে বিচার দিয়ে আসবো সোজা। শুদ্ধ বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না।
সে ফারার দিকে চেয়ে শার্টের সবগুলো বোতাম লাগালো। এরপর ফারার হাত ধরে গাড়িতে গিয়ে বসে। প্রায় 10 মিনিট ড্রাইভ করে এক জায়গায় গাড়ি সাইড করে। ফারা মাথা নিচু করে বসে আছে, একবারও তাকায়নি শুদ্ধর দিকে। শুদ্ধ ফারার পাশের ডোর খুলে কিছু না বলে ফারাকে কোলে তুলে নিল। ফারা চোখ বড় বড় করে তাকায়, কিছু বলতে গিয়েও থেমে যায়। অভিমানী ঘিরে চুপ করে রইল। শুদ্ধ ফারাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে মৃদু হেসে ফিসফিসিয়ে বলল, এই ফারা, বউ পাখি, আমি এখন থেকে অনুমতিবিহীন অনেক কিছু করার সার্টিফিকেট পেয়েছি জানো। ফারার ভেতরটা কেমন কেঁপে উঠল। কিছু বলল না, চারপাশটা কেমন ফাঁকা। শুদ্ধ বেশ কিছুক্ষণ হেঁটে ফারাকে এক জায়গায় নামিয়ে দেয়। ফারা খেয়াল করলো তারা নদীর পাড়ে এসেছে। শুদ্ধ ফারার দিকে চেয়ে আছে। ফারা নদীতে টলমল পানির উপর থেকে দৃষ্টি সরিয়ে শুদ্ধর দিকে তাকালে দেখলো শুদ্ধ কেমন করে যেন তাকিয়ে আছে। আশেপাশে কৃত্রিম কোনো আলো নেই, তবে চাঁদের আলোয় খুব বেশি অস্পষ্ট লাগলো না। ফারা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। শুদ্ধ হঠাৎই ফারাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। থেমে থেমে বলে, ফারা পাখি এখন থেকে আমার বউ? আমার তো বিলিভই হচ্ছে না। ও এত শান্তি কোথায় রাখি? ফারা ঢকিল। শুদ্ধ ফারাকে ছেড়ে দাঁড়ায়। যে গালে থাপ্পড় দিয়েছে সে গালে অসংখ্য চুমো আঁকলো ছোট ছোট। কতবার যে সরি বলল। ফারা শুদ্ধকে ঠেলে মাথা নিচু করে বলে, আর সরি বলতে হবে না। শুদ্ধ দুহাতে ফারার গাল আঁকড়ে নিয়ে অসহায় কণ্ঠে বলে, তুমি রাগ করেছো ফারা পাখি? আমি তোমায় হসপিটালে অনেক খুঁজেছিলাম। সরি, আর মারবো না, আর বকবো না। বিয়ের আগে তোমায় চিনতাম না, ওসব ভুলে যাও। এখন আমার একটা মাত্র বউ তুমি। ফারা অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। বিয়ের আগে তাকে চিনত না, এটা ভাবতে হবে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ জ্বালায়। এরপর ফারার হিজাবটা খুলে দেয়। ফোনের ফ্ল্যাশ নিয়ে ফারার গলা চেক করে। দাগ মুছে যায়নি এখনো। বাঁ হাতে ফোন ধরে ডান হাতে গলায় হাত বুলিয়ে মৃদু স্বরে বলে, ব্যথা আছে? ফারা মাথা নিচু করে দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ নেই। শুদ্ধ ফোনের ফ্ল্যাশ অফ করে পকেটে রাখলো ফোন। ফারা কিছু বোঝার আগেই শুদ্ধ ফারাকে তার দিকে টেনে ফারার গলায় ছোট ছোট চুমু আঁকে। ফারা কারেন্ট শক খাবার মতন কেঁপে ওঠে। শুদ্ধ মৃদু হাসে, একটু পর মাথা তুলে তাকায়। দুহাতে ফারার মুখ আগলে নিয়ে ফারার কপালের সাথে কপাল ঠেকিয়ে মৃদু স্বরে বলে, বিয়ের জন্য এই কাজ পেন্ডিং এ ছিল, আরো অনেক কিছু পেন্ডিং এ আছে, কিন্তু আজ তোমাকে ছুটি দিচ্ছি ফারা পাখি। ক্লান্তিতে নুয়ে পড়া সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আশেপাশে বড় বড় বিল্ডিং, তার ফাঁকে সূর্য ডোবার দৃশ্য একটু একটু দেখা গেল। মায়েরা বেলকানির মেঝেতে মন খারাপ করে বসে তা দেখল। কলেজ থেকে ফিরেছে একটু আগে। ইরফান রেখে গিয়েছে তাকে, ভেতরে আসেনি। তাকে নামিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল। এটা একটা মায়েরার মন খারাপের কারণ। মায়েরা জিজ্ঞেস করেছিল কোথায় যাবে। ইরফান ছোট করে উত্তরও করেছিল অফিসে। মায়েরা জড়তা কাটিয়ে খেতে আসতে বলায় ইরফান বিরক্তি কণ্ঠে বলেছিল নো নিড। গতকাল তো ইরফান তার সাথে এসেছিল, তাহলে আজ কেন আসলো না? এটা একটা মন খারাপের কারণ। তার মন খারাপের পিছনে আরও একটা কারণ আছে। হঠাৎই গতকালকে এর বলা ইরফানের দাদির একটা কথা মনে পড়ল। তার ছেলের নাকি কি এমন ঘটনা ঘটেছিল, অর্থাৎ ছেলে ঘরের বউ রেখে বাইরের মেয়েদের সাথে জড়িয়ে গিয়েছিল। যদি ইরফান এমন করে, এই ভাবনাটুকুই মেয়েটার মন তীব্র খারাপ করে দেয়। ভীষণ বিষণ্ণতা ঘিরে ধরে ছোট্ট মায়েরাকে। তার উপর গতকাল রাতের ঘটনা নিয়ে মায়েরা ভীষণ আপসেট। ভাবনার মাঝে ঘরের ভেতর থেকে ইরফানের দাদির কণ্ঠ পেয়ে মায়েরা বেলকনির মেঝে থেকে উঠে ঘরে আসে। ইরফানের দাদিকে বেডের উপর বসে থাকতে দেখে মায়েরাও এগিয়ে গিয়ে বসলো দাদির পাশে। ইরফানের দাদি মায়েরার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আরে মেয়ে, তুমি আবার জামা পরছো কেন? আমি যে শাড়িগুলো তোমাকে দিলাম ওগুলো কি করছো? মায়েরা মিনমিন করে বলে, রেখে দিয়েছি। আহা, তুলে রাখলে তো হবে না, সব সময় পরে থাকতে হবে মাইয়া। আমার কথা বুঝতে পারছো না তুমি? মায়েরা শাড়ি না পরায় বয়স্ক মহিলা অসন্তুষ্ট হলেও মায়েরা কোনো গহনা খুলেনি। এতে বেশ সন্তুষ্ট তিনি। ফুলের মতো মেয়ে, গহনাগুলো পরলে মেয়েটা কেমন ঝলঝল করে চোখে লাগার মতো। মায়েরা আজ ইরফানের দাদির কথায় রিয়াক্ট করলো না। পা দুটো তুলে ভালোভাবে বসে খুব সিরিয়াস হয়ে প্রশ্ন করে, দাদিমা, ছেলেরা বাহিরের মেয়েদের দিকে কেন নজর দেয়? ইরফানের দাদি মায়েরার গালে হাত দিয়ে বলে, যারা খারাপ মানুষ তারাই ঘরের বউ রেখে বাহিরে মেয়েদের দিকে ঝুঁকে পড়ে।
তবে কখনো কখনো বউরা মুখ ফিরিয়ে নিলেও ছেলেরা বাহিরে নজর দেয়। তখন ছেলে মেয়ে দুজনেরই দোষ থাকে। আবার বউ মন মতো না হলেও এমনও হতে পারে। মায়েরা ঢোক গিলল দ্বিতীয় কারণটা শুনে। ইরফানের দাদি আবারও বলে, এই জন্য তুমি আমার দাদুভাইয়ের কাছে কাছে থাকবে, তাহলে তোমার এসব চিন্তা থাকবে না। আমার ছেলের ক্ষেত্রে এমন হয়েছিল বুঝছো। তার থেকে ছোট বয়সী মেয়েকে বিয়ে দেওয়ায় মানছিল না, বাহিরে মেয়েদের সাথে মেলামেশা করত। পরে অবশ্য ভালো পথে এসেছিল, কিন্তু তোমরা তো এতটাই ছোট না, তাই না? এটা আমাদের পরের জেনারেশনেরা বুঝতে চায় না। আমার ছেলের কাহিনীটা তো ইরফানের কাছে এসে রিপিট হয়েছে। এই জন্য আমি আরও আগে আসতে চেয়েছিলাম। তুমি শাড়ি পরলে তোমাকে বড়দের মতো দেখায়। আমার ইরফান দাদুভাই তাহলে আর তোমাকে ছোট বলবে না, বউকে নিয়ে সংসার করবে, বুঝছো? মায়েরা চুপ করে শুনল। সে তো গতকাল ফিরিয়েই দিয়েছিল ইরফানকে। তাহলে ইরফানকে তাকে ভুলে যাবে, অন্য মেয়েদের কাছে যাবে? ভাবতে গলা শুকিয়ে আসলো। বেড থেকে নেমে টেবিলের উপর থেকে এক গ্লাস পানি খেয়ে নেয়। সে কি অনেক বড় হয়ে গিয়েছে? তার তো 16 বছর হতেই এখনও 2 মাসের মতো বাকি। স্বামীরা কি বউদের সুযোগ দেয় না? স্কুলে পড়ার সময় তার বান্ধবীদের সাথে এসব নিয়ে অনেক মজা করত, কিন্তু নিজেদের কখনো এই সিচুয়েশনে বসিয়ে ভাবেনি তো। আজ এসে নিজে সেই সিচুয়েশনে পড়ে তার দম বন্ধ লাগছে। ইরফান তাকে আগের মতো মনে রাখবে না, যত্ন করবে না, এসব যেমন মানতে পারে না, তেমনি এই ব্যাপারে সে সহজ হতে পারে না, পারছে না। তাহলে কি হবে তার? তার তো পরিবারও নেই, আছে তবে সেখানে তো তার জায়গা নেই। চোখ জোড়া ভিজে উঠল। ইরফানের দাদিকে কেউ কল দিয়েছে, তিনি কথা বলায় ব্যস্ত হলেন। মায়েরা ধীর পায়ে আবারও বেলকনিতে গিয়ে দাঁড়ায়। বেলকনির রেলিং মায়েরার কোমর পর্যন্ত, উপরের দিকে ফাঁকা। মায়েরা হালকা নিচু হয়ে দুহাত রেলিংয়ের উপর রাখে। খানিকটা ঝুঁকে বিষণ্ণ মনে চেয়ে ব্যস্ত শহরটাই চোখ বুলায়। গাড়ি আসছে যাচ্ছে। ইরফানের গাড়ি খুঁজতে অজান্তে কখনো কখনো মায়েরার চোখের মনি ছোটাছুটি করে। মায়েরা এশার নামাজ পড়ে রাত 9টায় বেডের এক কোণায় হাঁটু মুড়ে বসেছে। মাঝে মাঝে একটু নড়েচড়ে আবারও সেভাবেই বসে চুপচাপ কি যেন ধ্যান করে। একটু পরপর ঘড়িতে সময় দেখে। 11:30। মায়েরার ভালো লাগছে না কিছু। ইরফানের দাদির কথাগুলো সে হজম করতে পারছে না। ইরফান আসে না কেন? এতক্ষণে তো চলে আসতো, আজ আসে না কেন? আরও 20 মিনিট এভাবে বসে থাকলো। এরপর বেড থেকে নেমে বাংলা বই নিয়ে সোফায় বসলো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলোর টিচার লাগবে তার। এসব তো তার মাথার উপর দিয়ে যায়। বাংলা বই খুলে কবিতা বের করলো একটা। বাংলা পড়তে তার ভালো লাগে বরাবরই, কিন্তু আজ মন বসছে না। এক লাইন পড়ে আর ঘড়ি দেখে নয়তো ভাবনায় ব্যস্ত হয়। এভাবে প্রায় 50 মিনিট পার করলো। ঘড়ির কাঁটা 12টার ঘরে। মায়েরার সব কিছু অসহ্য লাগছে। দুঃখে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান আসে না কেন? তাকে ভুলে যাচ্ছে। ইরফানের দাদির বলা কথাগুলো ভাবতে চোখের পানি বইয়ের উপর টুপটুপ করে পড়ল। মায়েরা বিরক্ত হয়ে বইটা ঠাস করে সেন্টার টেবিলের উপর রেখে সোফার উপর ডান কাত হয়ে শুয়ে পড়ে। এভাবে থাকতে থাকতে একসময় মায়েরা ঘুমিয়ে পড়ে। ঘড়ির কাঁটাই তখন রাত 1টা। ইরফান বাসার ভেতর প্রবেশ করে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে তার গ্র্যান্ডমার কথায় থেমে যায়। দাদু ভাই, তোমার বউকে পছন্দ হয়েছে? ইরফান ভ্রু কুঁচকে তাকায় তার দাদির দিকে। গম্ভীর গলায় বলে, নো। ইরফানের দাদি হেসে বলে, এত সুন্দর সারপ্রাইজ দিলাম, তবুও পছন্দ করলে না? ইরফান কিছু বলল না। মায়রাকে যে তার গ্র্যান্ডমাই শাড়ি প্লাস গহনা দিয়েছে, এটা সে মায়রাকে দেখে সে বুঝেছিল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, এসব ফালতু সারপ্রাইজ আর অ্যারেঞ্জ করবে না। ইরফানের দাদি মিটিমিটি হেসে বলে, কি বলো? আমি তো এসেছি এজন্য দাদু ভাই, আজকে সারপ্রাইজ আছে। ইরফান বিরক্ত হলো। আজ আবার কি করলো? তবে পাত্তা দিল না। গটগট পায়ে তার রুমের দিকে এগিয়ে যায়। ইরফান তার ঘরের ভেতর প্রবেশ করে ভ্রু কুচকে তাকায়। ঘর অন্ধকার। তার আজ লেট হয়েছে। মায়েরা হয়তো ঘুমিয়েছে, তবে মায়েরা তো 0 লাইট জ্বালিয়ে রাখে। ইরফান উল্টো ঘুরে দরজা লক করে দেয়। এরপর ঘরের সব সুইচ অন করলো, কিন্তু আলো জ্বলে না। ইরফান একে একে প্রতিটা সুইচ অন করলে একটাও জ্বলে না। বিরক্ত হলো ছেলেটা। এমনিতেই কাজের চাপে মাথা হ্যাং হয়ে আছে, তার মধ্যে আরেক ঝামেলা। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে। একটু একটু আওয়াজে মায়েরার ঘুম হালকা হয়। চোখ জোড়া মিটমিট করে খোলে। ঘুম ঘুম চোখে একদম অন্ধকারের মাঝে একটা ছায়া মূর্তি দেখে সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে। শরীর নড়ে ওঠে।
সোফার কোনায় এসে পড়ায় সোফা থেকে ঠাস করে মেঝেতে পড়ে যায়। ইরফান হতভম্ব। দ্রুত বেডের দিকে ফোনের ফ্ল্যাশ তাক করে দেখল বেড ফাঁকা। ধপ করে কিছু পড়ার শব্দ পেয়ে ইরফান দ্রুত পায়ে বেডের ওপাশে চেক করে তবুও ফাঁকা দেখে। ইরফানের চোখে মুখে ভীতি, এত জোরে চিৎকার, সাথে পড়ে যাওয়া। কোথায় তার বার্ড ফ্লাওয়ার? দ্রুত বেলকনির দিকে যেতে নিয়েও পিছু ফিরে আসে সোফার কাছে শব্দ পেয়ে। এক প্রকার দৌড়ে এসে সোফার সামনে থেকে সেন্টার টেবিলে বাম দিকে একটা জোরে সরে লাথি দেয়। ফলস্বরূপ সেন্টার টেবিল বেশ অনেকটা দূরে ছিটকে সরে যায়। ইরফান ফোনের ফ্ল্যাশ মেঝের দিকে ধরলে দেখল মায়েরা উপর হয়ে পড়ে আছে। ইরফান দ্রুত হাঁটু মুড়ে বসে হাতে ফোন মেঝেতে উল্টো করে রেখে মায়েরাকে দু হাতে আগলে নেয়। বিচলিত কণ্ঠে আওড়ায়, আর ইউ ওকে? মায়েরার শরীরে যেন শক্তি নেই। এই ইহ জীবনে এত ভয় পেয়েছে কিনা তার মনে পড়ে না। শরীর কাঁপছে মেয়েটার। ইরফান হাঁটু মুড়ে বসেই দু হাতে মায়েরাকে সোফার উপর শুয়ে দিল। মায়েরার শরীরের কাঁপন বুঝতে পেরে ইরফান মায়েরাকে তার বুকে জড়িয়ে নিল। মায়েরা পেটে ব্যথা পেয়েছে ভীষণ, সাথে ভয়ে আত্মার পানি শুকিয়ে গিয়েছে। তার এসে এখনও শরীর কাঁপছে না চাইতেও। ইরফান মায়েরার গালে ডান হাত দিয়ে মৃদু স্বরে বলে, I'm here. Don't worry, little girl. মায়েরার এত অভিমান হলো এই লোকটার উপর, সে কতক্ষণ অপেক্ষা করতে করতে এখানে ঘুমিয়ে গিয়েছিল বুঝতেই পারেনি। অতিরিক্ত ভয়ে চোখের কোণে জমে থাকা পানির সাথে অভিমানী অশ্রু মিশ্রিত হয়ে চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ে। মাথা বাঁকিয়ে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে রাখল। ইরফান মায়েরার গলা চেক করলে দেখল মেয়েটা ঘেমে গিয়েছে। ইরফানের এত রাগ হলো তার গ্র্যান্ডমার উপর। গ্র্যান্ডমা যদি তার চেয়ে ছোট হতো, আজ গুনে গুনে 100টা থাপ্পড় দিত ইরফান তাকে। ইরফান মায়েরাকে কোলে করে নিয়ে বেডে শুইয়ে দিল। মায়েরার দিকে কিছুটা ঝুঁকে মৃদু স্বরে বলে, কোথায় ব্যথা পেয়েছ? মায়েরার চোখ ভেজা, অন্ধকারে তেমন দেখতে পায় না। ফোনের ফ্ল্যাশ উপর করে রাখায় খুবই ঝাপসা দেখল দুজন দুজনকে। মায়েরা ইরফানের প্রশ্নের উত্তর না দিয়ে নাক টেনে বলে, আপনি কোথায় ছিলেন? ইরফান ভ্রুকুচকে গম্ভীর গলায় বলে, অফিসে কাজ ছিল। কোথায় ব্যথা পেয়েছ? মায়েরা চোখ বুজে বলে, পাইনি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, বলবে নাকি থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার? মায়েরা রাগ হয় এই লোক আবার তাকে ধমকাচ্ছে। চোখ মেলে রেগে বলে, আপনি ভালোভাবে কথা বলতে পারেন না? তাছাড়া আমি জানি ভালো মানুষেরা কখনো রাত বিরতে বাইরে থাকে না। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়, কৌতূহলী গলায় বলে, তাহলে কোন মানুষেরা রাতে বাইরে থাকে? মায়েরা উল্টো পাশ ফিরে চোখ বুঝে বলে, বকাটে, লুচ্চা, দুর্নীতিবাজ, ভণ্ড। ইরফান ছোট করে মায়েরাকে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড। বাই এনি চান্স এসব তুমি আমাকে মেন করে বলছো? মায়েরা ভাবলেইহীনভাবে বলে, আপনি অনেক বুদ্ধিমান। ইরফান কিছু বলতে চায়, তখনই ঘরের সবগুলো লাইট একসঙ্গে জ্বলে ওঠে। হঠাৎই অতিরিক্ত আলোর তোড়ে মায়েরা চোখ খিচে বন্ধ করে নেয়। ইরফানের সর্বপ্রথম দৃষ্টি আটকায় মায়েরার নোজপিনটায়। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙ্গুলের সাহায্যে মায়েরার নোজপিনের উপর আলতো করে আঙ্গুল ঘুরিয়ে মৃদু স্বরে বলে, স্টুপিড। এসব ফালতু কথা কোত্থেকে শিখেছ? মায়েরা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ইরফান আবারও বলে, ইউনো, বাঘাটের ছেলেটা কি করে? কথাটা বলে ইরফান মায়েরার চোখের দিকে তাকায়। মায়েরা ইরফানের দিকেই চেয়ে মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান দেখল তা। হঠাৎই মুখ নামিয়ে মায়েরার গলায় মুখ গুজে দীর্ঘ করে শ্বাস টানে। মায়েরা কেঁপে ওঠে। ইরফান ঠোঁট পাকায়, গলার ভাঁজে দুটো গাঢ় চুমু এঁকে মাথা তুলে মায়েরার দিকে তাকায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে ঢোকিলে ইরফান ঠান্ডা গলায় বলে, ডু ইউ হ্যাভ এন আইডিয়া আচ্ছা আমি কত কাজ করেছে? হেরে করছে। আজ সারা রাত তুমি আমার মাথায় চুল টেনে দিবে, আন্ডারস্ট্যান্ড? কথাটা বলে ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা পিট পিট চোখে ইরফানকে দেখে। ইরফান হাত ঘড়ি খুলে রাখলো টেবিলে। বডিতে জড়ানো ব্লেজার শার্ট খুলে রাখলো। মায়েরা শোয়া থেকে উঠে বসে। ইরফানের দিকে নীরব চোখে চেয়ে থাকে। ইরফানের ফোনে কল আসলে কানে ফোন নিয়ে ইরফান কথা বলতে থাকে। কথা বলার মাঝে মায়েরার দিকে চোখ পড়লে দেখলো মায়েরা তার দিকে চেয়ে আছে। ইরফান কথা বলতে বলতে এগিয়ে এসে মায়েরার সামনে বসে। বাম পা ভাঁজ করে ডান পা মেঝেতে রেখে বসেছে। মায়েরা চোখ নামিয়ে নেয়, ইরফানকে কাছে দেখে। ইরফান ভ্রু কুঁচকে মায়েরার গালে হাত দিয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা চোখ তুলে তাকায়, মিনমিন করে বলে, আপনি সত্যি অফিসে ছিলেন? ইরফান কল কেটে বেডের উপর ফোন রেখে দেয়। অতঃপর বিস্ময় কণ্ঠে বলে, স্টুপিড। এসব অদ্ভুত কোয়েশ্চেন করছো কেন?
অফিস ছাড়া আর কোথায় থাকবো? মায়েরা আবারও চোখ নামিয়ে নেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে কিছু সময় চেয়ে থাকে। এরপর দু হাতে মায়রাকে টেনে একটু তার দিকে নিয়ে আসে। মায়রার মাথা নিচু। মায়রার মুখ উঁচু করে মায়রার ঠোঁটে দুটো শুকনো চুমু খায়, ঠোঁট মাকাই সামান্য। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলে, নাইট ক্লাবে গিয়েছিলাম, তুমি যেতে চাও? মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান সোজা হয়ে বসলে মায়রা চোখ মুখ কুচকে বলে, ছি, ওখানে তো ছোট ছোট কাপড় পরা বেহায়া মেয়েরা থাকে। ইরফান মায়রার এক্সপ্রেশন দেখলো তীক্ষ্ণ চোখে। এরপর গম্ভীর গলায় বলে, যেতে চাও তুমি? মায়রা রেগে বলে, আপনি একটা অসভ্য লোক। বলে ঠাস করে শুয়ে পড়ে। ইরফান কিছু বলল না, সূক্ষ্ম হেসে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। ইরফান ওয়াশরুমে গেলে মায়রা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, মৃত্যু খবিস লোক। এরপর বেড থেকে নেমে রান্নাঘরের দিকে যায়। প্রায় মিনিট 7 পর মায়রা হাতে এক মগ ব্ল্যাক কফি নিয়ে ঘরে এসে দেখল ইরফান এখনও বের হয়নি ওয়াশরুম থেকে। মায়রা হাতের কফি মগ সেন্টার টেবিলে রেখে সোফায় বসল। বেশ কিছুক্ষণ বসে থাকলেও ইরফানকে বেরোতে না দেখে বিরক্ত হয় মায়রা। সোফায় দুপা তুলে বসে, সামান্য হেলান দিয়ে মাথাটা ঠেকিয়ে রাখে। চোখে ঘুমের রেশ থাকায় এভাবেই কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায় মায়রা। বেশ কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে মায়রাকে এভাবে ঘুমোতে দেখে বোধহয় বিরক্ত হলো। একটু আগেই তো সোফা থেকে পড়ে গিয়ে আবার সোফায় গিয়ে ঘুমিয়েছে। ইচ্ছে করলো আগে দুটো থাপ্পড় দিয়ে সোফায় ঘুমানোর স্বাদ মেটাতে। গটগট পায়ে এগিয়ে এসে মায়রার সামনে দাঁড়ালো। টেবিলের উপর কফি মগ দেখে হাত বাড়িয়ে কফি মগটা তুলে নিল। কুসুম গরম আছে এখনো। ইরফান মায়রার দিকে চেয়ে এক চুমুকে সবটুকু কফি খেয়ে রেখে দিল মগ। এই কাজ হয়তো মায়রার উপর রাগ থেকেই করলো। এরপর মায়রাকে কোলে তুলে নেয়। শাওয়ার নেয় ইরফানের বডি ঠান্ডা। ফলস্বরূপ মায়রা ঘুমের মাঝে একটু কেঁপে উঠল। ইরফান তাকালো মায়রার দিকে। বেডের উপর মায়রাকে শুইয়ে দিয়ে মায়রার গলায় হাতের উল্টো পিঠে চেক করলে দেখল মায়রার শরীর ঠান্ডা। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। এর বডি থেকে আসলে ব্লাড নেই, এর জন্য তাকে কতবার যে এসি অফ অন করতে হয়। সবচেয়ে বড় কথা, সে ফ্যানের বাতাসে ঘেমে যায়। দীর্ঘশ্বাস ফেলে রিমোট দ্বারা এসি অফ করে দিল। ইরফান মায়রার দিকে তাকিয়ে বেড থেকে উঠতে গিয়েও থেমে যায়। মায়রার চোখ মুখে ব্যথার ছাপ, সাথে ডান হাতটা মাথার চুলের ভাঁজে। ইরফান মায়রার দিকে আরেকটু ঝুঁকে চিন্তিত কণ্ঠে বলে, What happened, little girl? মায়রা মাথার চুল টানে, ডান কাঁধ হয়ে ইরফানের দিকে সেটে যায়। ইরফান মায়রার গালে হাত দিয়ে বিচলিত কণ্ঠে বলে, What happened? মায়রা আদো আদো চোখ মেরে তাকায়। চোখে মুখে ঘুম উপচে পড়ছে যেন, চোখ দুটো লাল। ইরফান মায়রার চোখে চোখ নিবদ্ধ করে রাখে। মায়রা চোখ বন্ধ করে আবার মেলে, বারবার এমন করে। এভাবে অস্পষ্ট স্বরে বলে, আপনি আমাকে ভুলে যাবেন? কথাটা বলে মায়রা চোখ বুজে নেয়, ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান অদ্ভুত চোখে চেয়ে আছে মায়রাকে। ডান হাতে মায়রাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। মায়রার বাম গালে তার বাম গালে রেখে মৃদু স্বরে বলে, I will never forget you. মায়রার নড়াচড়া না পেয়ে ইরফান বুঝল মায়রা ঘুমিয়ে আছে। কিছু সময় পেরোতে মায়রা আবারও নড়ে চড়ে কেমন ফুপিয়ে ওঠে। ইরফান দ্রুত মাথা তুলে মায়রার দিকে তাকায়। মায়রা বাঁ হাতে তার মাথার চুল টানে। ইরফান বোধহয় কিছু বুঝল, মৃদু স্বরে বলে, তোমার কি হেডেক হচ্ছে? মায়রা বাঁ হাত তার মাথা থেকে সরিয়ে ইরফানের গলায় জড়িয়ে ধরার মতো করে রাখে। ইরফান মায়রার বালিশে মাথা রেখে মায়রাকে তার দিকে টেনে নিতে চায়। তার আগেই মায়রা নিজেই এগিয়ে এসে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে ঘুমের ঘোরে বিড়বিড় করে, আমার মাথা ঘুরে যাচ্ছে। ইরফান চোখ বুজে রাখে। বাঁ হাত মায়রার পেট বরাবর নিচ দিয়ে মায়রার কোমরে রেখে মায়রাকে টেনে নেয়। এরপর ডান হাতে মায়রার চুলের ভাঁজে আঙুল চালিয়ে মৃদুর স্বরে বলে, Don't worry, ঠিক হয়ে যাবে। মায়রা রেসপন্স পায় না, ভারী নিঃশ্বাস পায়। ঘুমিয়ে গিয়েছে না, ঘুম থেকে জেগে উঠলে তো ঘুমাবে। যা করে যা বলে সব ঘুমের ঘোরে। কথাটা ভেবে ইরফান একটু ঠোঁট পাকালো, বিড়বিড় করে, Stupid. ডান হাতের আঙ্গুলের সাহায্যে মায়রার চুল টেনে দিতে থাকে আলতো হাতে। শুদ্ধ ফারাদের বাসার সামনে গাড়ি দাঁড় করায়। তখন ঘড়ির কাঁটা 12:40 কাছাকাছি। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ফায়েজের নাম্বারে কল করে ফোন কানে ধরে। সাথে ফারার দিকে তাকালে দেখলো ফারা তার দিকেই চেয়ে আছে, যেন চোখে মুখে কৌতূহল। শুদ্ধ ভ্রুকুচকে তাকায়, কিছু একটা ভেবে বলে, তোমাকে আমার মা দেখতে চায়নি তো ফারা পাখি। আমার মা সামিয়াকে নিয়ে ঘুমায়, বুঝলে? তাই তোমাকে আমার বাড়ি নিয়ে যাব না। ফারার মুখ কালো হয়ে যায়। শুদ্ধ আবারও হেসে বলে,
তোমার ভাই কল ধরে না কেন? ওইদিকে সামিয়া আমার খাবার নিয়ে অপেক্ষা করছে। মুহূর্তেই ফারার চোখ জোড়া ঝাপসা হয়, তবে শুদ্ধর চোখ থেকে তার চোখ সরল না। শুদ্ধ দেখলো ফারার ভেজা চোখ। ফায়েজ কল রিসিভ করে না। কান থেকে ফোন নামিয়ে ড্যাশবোর্ডের উপর রেখে দ্রুত গাড়ির ভেতরে লাইট অফ করে ফারার দিকে ঝুঁকে দুহাতে ফারার গাল আগলে নিয়ে মৃদু স্বরে বলে, ফারা পাখি, ফান করেছি গো, কান্না করো না।